বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়েই আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করছি এবং এই আলোচনাটা হয়তো আরও অনেক দিন অব্যাহত রাখতে হবে, কারণ কোভিড-19 শুধু স্বাস্থ্য বা মৃত্যু ঝুঁকির মধ্যে সীমাবদ্ধ নেই, সে একটা সর্বগ্রাসী রূপ নিয়েছে। অর্থাৎ আমাদের অর্থনীতি, সমাজ, রাজনীতি সব কিছুকেই প্রবলভাবে স্পর্শ করছে। সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হচ্ছে আগামী দিনের অর্থনীতি, বাংলাদেশের এবং বিশ্ব অর্থনীতি। অনেক মানুষও দরিদ্র হয়ে যাবে, অনেক মানুষ ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে, অনেক মানুষ কাজ হারাবে, এইরকম একটা ভবিষ্যৎবাণী করছেন অর্থনীতিবিদরা বিশ্বজুড়ে। বাংলাদেশের অর্থনীতিবিদরাও সব মিলিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে দুজন অর্থনীতিবিদ আজকের এই আলোচনায় অংশ নিচ্ছেন তৃতীয় মাত্রায়। ঢাকার ইন্দিরা রোডের বাসা থেকে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক, উন্নয়ন অন্বেষণের চেয়ারপারসন প্রফেসর ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর। আমাদের সঙ্গে ওয়াশিংটন থেকে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর পারভেজ ইমদাদ। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন প্রাক্তন কর্মকর্তা এবং তিনি ফরবার হেড অফ বাংলাদেশ কান্ট্রি প্রোগ্রাম অ্যান্ড কান্ট্রি টিম লিডার ফর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ম্যানিলাতে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং অর্থনীতিবিদ এবং জনপ্রশাসন এবং গভর্নেন্স বিশেষজ্ঞ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই যে সার্বিক করোনা পরিস্থিতিকে আপনি কিরকম দেখছেন বাংলাদেশের বাস্তবতা এবং বৈশ্বিক বাস্তবতায়? একটু ছোট্ট করে যে সূচনা বক্তব্য আপনার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, আমরা জানি যে একটা অজানা বিষয়কে নিয়ে আমরা এখানে দেখছি। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বা বিশ্বের অনেক দেশের ক্ষেত্রেই কিছু সময় পাওয়া গিয়েছিল প্রস্তুতির জন্য, এবং আমরা যদি খেয়াল করি এটার মধ্যে 4টা পর্যায় থাকে। প্রথম পর্যায়ে প্রস্তুতি, দ্বিতীয় পর্যায়ে থাকে হচ্ছে যে আপনার বিদেশ থেকে যারা আসে তাদেরকে তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে। তৃতীয় পর্যায়ে থাকে হচ্ছে যে আপনার সেটা কিভাবে বিভিন্ন কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়বে, এবং এই চতুর্থ পর্বে সেটা হচ্ছে যে কিভাবে সর্বগ্রাসী রূপ করবে। এখন যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রস্তুতির সুযোগ থাকা সত্ত্বেও আমরা সেভাবে এগোতে পারি, এবং যার ফলে আমাদের যে পরিসংখ্যানগুলো আসছে, কারণ অর্থনীতির শাস্ত্র হিসেবে এবং যারা লোকতত্ত্ববিদ নিয়ে কাজ করেন তারা লক্ষ্য করবে যে বাংলাদেশের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান থেকে কিছু বলা সম্ভব না এবং কোনো মডেল তৈরি করাও সম্ভব নয়। কারণ হচ্ছে যে আমাদের যে পরিমাণে পরীক্ষা হয়েছে, পরীক্ষার দুটো ধরনের পদ্ধতি আছে। একটি হচ্ছে যে ডায়াগনস্টিক টেস্ট, আর একটা হচ্ছে সার্ভেলেন্স টেস্ট। এই দুটো কোনো পরীক্ষায় এমন পর্যায়ে যায়নি যে পর্যায় থেকে বলা যাবে যে আসলে এই পরিস্থিতি কবে উচ্চ শিখর বা পিকে উঠবে এবং কবে সেই কার্ভ, ফ্ল্যাটেনিং দি কার্ভ, অর্থাৎ হচ্ছে আবার নিচের দিকে নামবে, যার ফলে একটা পুরো অনিশ্চয়তা বিরাজ করছে এবং সমাজ দেয়। তার সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যে একটা ভুল বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, যে বলা হয়েছে সামাজিক দূরত্ব। আসলে বিষয়টি হওয়া দরকার ছিল হচ্ছে যে আপনার ফিজিক্যাল ডিস্টেন্স বা হচ্ছে শারীরিক দূরত্ব এবং সামাজিক সংহতির মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো। সেটিও একটি ভুল বার্তা গেছে, এবং তারপরে পরিস্থিতিতে আমরা লক্ষ্য করেছি যেটা ভয়ঙ্কর, সে বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। তবে একটা ছোট্ট পরিসংখ্যান বলে নেওয়া দরকার, সেটি হচ্ছে যে আপনার নিবিড় পরিচর্যা কেন্দ্র দরকার হয় কোভিড-19 মতো যে কোনো সংক্রমিত ব্যাধির ক্ষেত্রে। সেখানে যদি দেখেন বাংলাদেশে 16 কোটির চেয়েও বেশি লোকের জন্য মাত্র 1100 আইসিইউ বেড বা পরিচর্যাকারী বেড আছে। তার মানে হচ্ছে যে 1.5 লাখ লোকের জন্য একটি নেই। কিন্তু বিশ্বব্যাপী যদি নর্ম চিন্তা করেন তাহলে বাংলাদেশে কাজ করার তো 112টি মাত্র বেড আছে। তাহলে প্রস্তুতির পর্যায় কি সেটা নিয়ে আমরা নিশ্চয়ই। আর আমরা তারপরে লক্ষ্য করেছি যে এক ধরনের কোঅর্ডিনেশন বা সমন্বয়হীনতা, এবং তৃতীয় পর্যায়ে লক্ষ্য করেছি যে
এই পরিস্থিতি থেকে যে ত্রাণ বিতরণ করা হয়েছে সেখানে বিরাট রকমের তসরুপ জি এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণ করেছে। ডক্টর তিতুমির আপনার কাছে শুনবো, এবং আপনি জানেন যে একটি হসপিটালের ইতিমধ্যে আইসিইউ বন্ধ করে দেওয়া হয়েছে, সেটি ডেজিগনেটেড হসপিটাল ছিল না করোনার জন্য, বাট সেখানেও সংক্রমিত রোগী পাওয়া গেছে এরকম একটা ধারণা থেকে। ডক্টর পারভেজ ইমদাদ, আমরা জানি যে কোভিড-19 তার এই তৎপরতা, আগ্রাসী তৎপরতা শুরু করবার পর থেকেই আপনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রসঙ্গে বলেছেন, লিখেছেন, এবং তাদেরকেও আপনি চিঠি লিখেছিলেন, এবং সর্বশেষ আমি যদি জানি যে আপনি আপনার কনসার্ন ব্যক্ত করে আবার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে হুকে লিখেছেন। সো একটু বলবেন যে আপনি সার্বিক সর্বশেষ পরিস্থিতিটা কেমন দেখছেন, সামগ্রিকভাবে বৈশ্বিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রে অবস্থান করে সেখানকার পরিস্থিতি, এবং বাংলাদেশকে যেভাবে দেখছেন। ধন্যবাদ। আমরা জানি সবাই যে সমগ্র বিশ্বে পরিস্থিতি এখনো বেশ মানে খুবই ভয়াবহ বলা যায়, এবং এখনো অসহনীয় অবস্থায় আছে। তবে চেষ্টা হচ্ছে সর্বত্র, এবং আমাদের দেশে বাংলাদেশে চেষ্টা হচ্ছে নিয়ন্ত্রণের জন্য। এখন যে সংখ্যাটা বাংলাদেশে আছে, এটা ওই যে প্রথম দিকে যারা এফেক্টেড হয়েছিল তো সেই থেকে বোধহয় সংখ্যাটা অনেকটা এখনো মানে বেশির দিকে আছে। তবে একটা লেভেলে, যেটা ডক্টর তিতুমির বললেন, যে কার্ভটা একটা পর্যায়ে যে ফ্ল্যাটেন হয়ে তারপর নিচের দিকে নামবে। তো বাংলাদেশে যে চেষ্টাগুলো হচ্ছে, সরকার যে চেষ্টা করছেন, যে উদ্যোগগুলো নিয়েছেন, এবং সামগ্রিকভাবে সমাজের সবাই মিলে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, আমার মনে হয় যে ইনশাল্লাহ হয়তো মে মাসের মাঝামাঝি থেকে কার্ভ নিচের দিকে নামবে, তার আগেও নামতে পারে, এবং এর জন্য সবার আন্তরিক সহযোগিতা দরকার। আর আমি যেটা মনে করি, টেকনিক্যাল ইকুইপমেন্ট, আইসিইউ জন্য মাস্ক বেশি করে দরকার। মাস্কের এখানেও খুব অভাব। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র মাস্ক নিয়ে এখনো বেশ মানে মাস্কের বেশ প্রয়োজন অনেকগুলো অঙ্গরাজ্যে। সো বাংলাদেশে বেশি করে মাস্ক এবং আইসিইউ ইকুইপমেন্ট, এবং বিশেষ করে স্বাস্থ্য কর্মীরা যারা আছেন, ডাক্তার এবং নার্স, তাদের জন্য পিপি, এগুলো মানে বেশি করে থাকা, এবং যেটা যাতে সবাই যাতে হাতের কাছে পায়। দ্বিতীয়, আমি যে জিনিসটা মনে করছি যে করোনা চলে যাবে নিশ্চয়ই ইনশাল্লাহ এক সময়। তারপরে এখন যেটা খেয়াল রাখতে হবে, যে পাশাপাশি এর যে ইফেক্টটা যে হবে, বিশেষ করে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, মানুষের আয় যে নিম্নমুখী হবে, সেই দিকটাকে যেগুলা সরকার অনেক ব্যবস্থা নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এখন সেইগুলোকে যাতে ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট হয়, এবং মনিটরিংটা দিকে খেয়াল রাখতে হবে। আমি এই প্রসঙ্গে এর পরের আলোচনায় আমাদের জিডিপি সম্পর্কে আলোচনা করব। তবে আপনি আন্তর্জাতিক কথা বলেছেন, হ্যাঁ, আমি WHO সম্পর্কে একটি আর্টিকেল লিখেছিলাম, তাদের করণীয়টা যেটা তারা করতে পারেনি বা করা উচিত মনে করি। আমি আমার দিক থেকে জাতিসংঘকে একটা চিঠি আমি লিখেছি ইয়ের কাছে, মহাসচিবের কাছে। কারণ জাতিসংঘের আর্টিকেল 13 যেখানে খাদ্যর অধিকারের কথা, পৃথিবীর জনগোষ্ঠীর জন্য খাদ্যের অধিকারের কথা নিশ্চিত করতে জাতিসংঘকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর্টিকেল 25 সেখানে স্বাস্থ্য এবং খাদ্য নিশ্চিতের জাতিসংঘের দায়িত্বের মধ্যে পড়ে, এবং ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর মধ্যে এইটি জাতিসংঘের অঙ্গীকার। এখন কোনো দেশের পক্ষে সমস্যা এত জটিল, কোনো দেশের পক্ষে এককভাবে এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয় বলে আমি অনুরোধ করেছি। এবং এখানে আমি খুব সংক্ষেপে আপনাকে বলছি যে আমি বলেছি জাতিসংঘের উদ্যোগে আমি সবিনয় অনুরোধ করেছি যে মানে মহাসচিব যেন সিকিউরিটি কাউন্সিলের একটি স্কাইপে হলেও মিটিং অবশ্যই ডাকেন। শুনেছিলাম যে একটা মিটিং ডাকার উনি চেষ্টা করছিলেন। দ্বিতীয় হলো যে আন্তর্জাতিক সংস্থাগুলোকে বলা যে এখন যেই কান্ট্রি অ্যাসিস্ট্যান্স আছে তার বাইরে এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স কনসোর্টিয়াম একটা করা, এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স কনসোর্টিয়াম, যেটা একদম গ্র্যান্টের মতো। আমি মনে করি গ্র্যান্ট দিলেই ভালো, মানে এক্সট্রিমলি কনসেশনাল অ্যাসিস্ট্যান্স ইমিডিয়েটলি দেশগুলোকে, বিশেষ করে আমাদের বাংলাদেশকে এবং আরো যারা এফেক্টেড হচ্ছে তাদেরকে দেওয়াটা দরকার। এই ক্ষেত্রে আমি আরো বলেছি যে এনজিও এবং প্রাইভেট সেক্টর, তাদের উপর জাতিসংঘের নিয়ন্ত্রণ না থাকলেও তাদেরকে আহ্বান করা যে তারাও যেন সরকারদের সহযোগিতায় আসে। আন্তর্জাতিক যে আঞ্চলিক সহযোগিতা ফোরামগুলো আছে, সার্কের একটা উদ্যোগ হয়েছিল কিন্তু তারপর এগোয়নি। জাতিসংঘ থেকে আন্তর্জাতিক মানে আঞ্চলিক সহযোগিতা ফোরামগুলোকে, রিজিনাল কোঅপারেশন অ্যান্ড ইন্টিগ্রেশন যে ইগুলো আছে, মেকানিজম গুলো আছে বিভিন্ন অঞ্চলে, তাদেরকে বলা যে তাদের সরকার, সব সরকারগুলো যেন একসঙ্গে
রিজিনাল ভাবে এটার উপরে একটা জোর দেয়। আর একটা আইএমএফ কিছু নতুন কনসেশনাল উইন্ডো খুলেছে। আমি জাতিসংঘ কাছে রিকোয়েস্ট করেছি যেন আইএমএফ কে বলে যে একটা কম্পেনসেটরি রিভলভিং ফান্ড, যেটা এক্সপোর্টে যে লসগুলো হচ্ছে, কারণ এই লসটার ইফেক্ট অনেকদিন থাকবে, এটা জিডিপির উপর এটা ইফেক্ট আনতে পারে, সেই দিক থেকে সে এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য। এবং অন্যান্য জাতিসংঘের যে সরাসরি এজেন্সিগুলো আছে, ইউএনডিপি, ইফ্রি, মানে ইউনিডো, স্ক্যাপ, তাদেরকে যে মেইনলি তারা দেয় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, কারিগরি সহায়তা, সেটার একটা বড় স্কেলে আগামী 2 বছরের জন্য বাংলাদেশ সহ যারা এফেক্টেড হয়েছে বিভিন্ন দেশ তাদেরকে দেবার জন্য। তো আর আরেকটা যেটা আমি বলতে চাচ্ছি যে দেখেন, এখানে সেপ্টেম্বর মাসে যে জাতিসংঘের সাধারণ সভা হবে, আশা করি হতে পারবে, এর মধ্যে সব ঠিক হয়ে যাবে। এবার স্বাস্থ্য ব্যয়ের জন্য একটা ইন্টারন্যাশনাল কমিটমেন্ট দরকার। স্বাস্থ্য শুড বি, কারণ যে সকল দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত আছে তারা কিন্তু উন্নয়নশীল দেশগুলোকে স্বাস্থ্যের দিকে খুব অপ্রতুল সহযোগিতা করেছে, খুবই সামান্য। তো স্বাস্থ্য শুড বি এ মেজর কমিটমেন্ট এন্ড এ মেজর পিলার অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন। এবং সেটার সাথে সাথে ডাব্লিউএইচও কে আরো কার্যকর করা এবং রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থাগুলোর যথাযথ সমন্বয় করার জন্য অনুরোধ জানিয়েছি। প্রফেসর তিতুমির, একটু আপনি আমাদেরকে বলবেন যে আর 1 মাসের খানিকটা বেশি সময় পরেই আগামী অর্থ বছরের বাজেট উত্থাপিত হবে, জাতীয় সংসদে অনুমোদিত হবে হয়তো শেষ পর্যন্ত, কিন্তু যে বাস্তবতার মধ্যে এখন আমরা দাঁড়িয়ে আছি, আমাদের অর্থনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতায় কি ধরনের বাজেট আসলে আপনি সামনে দেখতে পান? এবং ডক্টর পারভেজ ইমদাদ বলছিলেন যে জিডিপি নিয়ে তিনি কথা বলতে চান। তো আমাদের বাজেট বলি, আমাদের অর্থনীতি যাই বলি না কেন, সবটাই হচ্ছে জিডিপি কেন্দ্রিক। এবং এই যে কোভিড-19কে ঘিরে বা কোভিড-19 মোকাবেলার জন্য বাংলাদেশ সরকার যে প্যাকেজ ঘোষণা করলো প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি, 96,000 কোটি টাকার বেশি, সেটাকে আপনি কিভাবে দেখেন? কারণ অনেকের মধ্যে এই প্রশ্ন আছে যে এই অর্থ আসলে কোত্থেকে আসবে, এই অর্থ কিভাবে ব্যবহার করা হবে। যেমনটা ডক্টর পারভেজ ইমদাদ বলছিলেন, মনিটরিং এর একটা ব্যবস্থা থাকা দরকার। এবং দ্বিতীয়ত হচ্ছে এই অর্থের বন্টন ব্যবস্থার একটা সিংহভাগ হবে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে। সো বাংলাদেশের ব্যাংকিং খাতের যে অবস্থা আমরা গত কয়েক বছর ধরে দেখছি, এবং সর্বশেষ যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে আসলে সেটা কতটা কার্যকর করা যাবে। তো সব মিলিয়ে অনেকগুলো প্রশ্ন, যদি আপনি একটু ছোট্ট করেই গুছিয়ে এই পর্যায়ে বলেন। জি জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে দুটো, এই প্রশ্ন অনেকগুলো প্রশ্ন, তো এটাকে যদি দুটো ভাগে ভাগ করি, প্রথম ভাগ হচ্ছে যে আপনার কোত্থেকে অর্থ আসবে, আর দ্বিতীয় ভাগ হচ্ছে কোথায় অর্থ ব্যয় করতে হবে। এবং এখানে আরেকটা প্রশ্ন যোগ করে আরেকটা প্রশ্ন যোগ করে দিতে যাই, যেটি পারভেজ ইমদাদ অ্যাড্রেস করবেন পরে, যে এই প্যাকেজের আওতার মধ্যে যারা এসেছেন, অনেকের ধারণা এই আওতার বাইরে অনেক মানুষ, অনেক সিংহভাগ মানুষ থাকছেন যারা আরো বেশি ভালনারেবল। তো সেই দিকটা একটু অ্যাড্রেস করা দরকার। আমি যেহেতু সময় সীমিত আমাদের, সে কারণে আসলে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে আপনাদের দুজনের কাছে রাখলাম। প্রফেসর তিতুমির, আপনি বলছিলেন। জি জি জি, আমাদেরকে আসলে দেখতে হবে হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি কিভাবে চলছিল। যদি খেয়াল করেন, কোভিড-19 আগ থেকেই কিন্তু অর্থনীতির যে সমস্ত সূচক এবং যে সমস্ত উপাত্ত আসছিল, সেই উপাত্তগুলো খুব সুখের ছিল না। এবং এই উপাত্ত যদি আপনি খেয়াল করেন, দারিদ্র্য কমার হার কমে যাচ্ছিল, কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি ঘটছিল, প্রকৃত মজুরি হ্রাস পাচ্ছিল, আমদানি কমছিল, রপ্তানি কমছিল, রপ্তানিতে ঋণাত্মক বৃদ্ধি হচ্ছিল, এবং দিন দিন বৈষম্য বেড়ে যাচ্ছিল। সেই রকম, তাহলে আলোচনাটা কোভিড নিয়ে করলে হবে না, আলোচনাটা করতে হবে হচ্ছে যে অর্থনীতির সমস্ত পরিস্থিতির উপরে। কারণ ইতিমধ্যেই অর্থনীতিটা একটা নিম্নগামিতার চাপের মধ্যে পড়েছিল, এবং সেই পরিস্থিতিতে কোভিডের আগ্রাসী আক্রমণ এসে এই পরিস্থিতিকে আরো বিপরীত অবস্থানের দিকে নিয়ে গেছে। অর্থাৎ হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতির জন্য আসলে স্টিমুলাস খুব একটা কাজ করবে না। এটা আসলে একটা দিক হচ্ছে যে তাৎক্ষণিক বিষয় তো অবশ্যই করতে হবে, কিন্তু তার চেয়ে বড় জিনিস হচ্ছে এটার পুনরুদ্ধার করতে হবে এবং পুনর্গঠন করতে হবে। সেই জন্য আমার প্রস্তাব হচ্ছে যে 3 বছর মেয়াদী একটি পরিকল্পনা করা দরকার,
এবং সেই পরিকল্পনাটা করার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে হচ্ছে যে নতুন ধরনের এর সামষ্টিক অর্থনৈতিক কাঠামো আনতে হবে, এবং সেই কাঠামোর আওতাভুক্ত হিসাবে নতুন রাজস্ব নীতি দরকার এবং তার সাথে মুদ্রানীতি দরকার। এখন আপনি যদি খেয়াল করেন তাৎক্ষণিক কি করণীয় ছিল এবং যে প্রণোদনা প্যাকেজটি ঘোষণা করা হয়েছে তাতে আসলে কতটুকু কাজ করছে, খেয়াল করেন যে প্রথম স্তরে কে সবচেয়ে আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, কারণ কোভিড-19 সবাইকে সমানভাবে আপনার এই আগ্রাসী প্রভাব সমানভাবে ফেলেনি। প্রথম শিকার হয়েছে দিন আনে দিন খায় মানুষ, অর্থাৎ আমার বাড়ির পাশে যিনি কাজ করেন অথবা হচ্ছে যে যিনি দোকানদারি করেন, যিনি রিক্সা চালান, তারা, অর্থাৎ যাদের সঞ্চয় নাই কিন্তু তাদেরকে চলতে হয় হচ্ছে দিনের। তা আমরা পরিষ্কার করে বলেছিলাম যে এদেরকে বেসিক ইনকাম গ্র্যান্ট দিতে হবে, অর্থাৎ হচ্ছে যে তাদেরকে আপনার যাতে অন্তত 6 মাসের জন্য দেয়া যায়, এবং সেটার পদ্ধতিও আছে, জাতীয় যে ন্যাশনাল আইডি আছে সেইটার মাধ্যমে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেয়া যেতে পারে। এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী 2,05,00,000 লোকের এই ধরনের মানুষের ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা লক্ষ্য করি। আমরা যেটা লক্ষ্য করেছি কতকগুলো ত্রাণ দেওয়া হচ্ছে এবং সেখানে বেশ পত্রিকার সূত্রে জানা যাচ্ছে যে সেই ত্রাণে তৎপরতার মধ্যে অনেক রকম তসরুপ হচ্ছে, যার ফলে প্রতিটি সচিবকে একটি জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে সেটা আলাদা আলোচনার বিষয়, এমপি সাহেবরা কি করবেন, সচিব সাহেবরা কি করবেন, অথবা আমি এখানে বলতে চাই না, আকবর আলী খানের একটা গল্পের মধ্যে পড়েছিলাম যে ভাবে হিসেবটা হয় এবং তাতে আসলে কি ধরনের কাজ হয়, সেটা উজ্জ্বল রাখলাম। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে কারা এখানে আঘাতপ্রাপ্ত হবেন সেটি হচ্ছে যে আমাদের মৌসুম চলছে, ধান কাটার মৌসুম, এবং ধান কাটার মৌসুমে অর্থাৎ যেখানে হচ্ছে যে শ্রমিক কম আছে এবং যেখানে শ্রমিক বেশি আছে এদের চলাচলের মাধ্যমে ধান কাটা দরকার, শাকসবজি আমাদের কেটে বাজারে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে কৃষক অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন, কারণ তিনি ঠিকমতো দাম পাচ্ছেন না, অন্যদিকে ভোক্তা পর্যায়ে কিন্তু বেশি দামে কিনছে। তাহলে এইখানে মজুদ ব্যবস্থা এবং ওই অঞ্চলে কিভাবে জনগণকে খাদ্যদ্রব্য পৌঁছানো যায় সেটার ব্যবস্থার কথা দরকার ছিল, কিন্তু সেই ধরনের কোনো রাজস্ব নৈতিক আমরা কোনো প্যাকেজ আমরা লক্ষ্য করিনি। এবং তার সাথে দরকার ছিল হচ্ছে যে কৃষক যদি ঠিকমতো মূল্য না পান তাহলে পরবর্তীতে তিনি যে সামনের যে মৌসুম আসছে অর্থাৎ হচ্ছে যে আউশ ধান, সেই ধানের তিনি বিনিয়োগ করতে পারবেন না এবং তিনি একটা বড় রকমের দুষ্ট চক্রের মধ্যে পড়বেন। মনে রাখা দরকার বাংলাদেশের 40% মানুষ আসলে এই কৃষির উপরে নির্ভরশীল। তৃতীয়, আমরা লক্ষ্য করেছি যারা ক্ষুদ্র ঋণ গ্রহীতা এবং যারা ক্ষুদ্র যে কাজ করেন, যেমন হচ্ছে যে অনেকের কাজটা আবার উৎসব কেন্দ্রিক, যেমন বৈশাখ উৎসব বা হচ্ছে ঈদ উৎসব, এই খুচরা যারা বিক্রেতা তারা কিন্তু তেমন কোনো প্যাকেজের আওতাভুক্ত হননি। আচ্ছা, এখন যদি আপনি খেয়াল করেন যে প্যাকেজটা কাদের দেওয়া হয়েছে, প্যাকেজটা যদি হিসেব করেন তাহলে এটা হচ্ছে যে ঋণ নির্ভর, এবং এটার সুদের হারের বিভিন্ন রকমের হিসেব নিকেশ আছে। যে হিসেব নিকেশেই যান সেটা হচ্ছে যে সরকারি দায় পড়বে এটা 1,500 কোটি টাকার থেকে 3,000 কোটি টাকা, অর্থাৎ সরকার যে ভর্তুকি দেবে, তাহলে হচ্ছে যে পুরোটাই ঋণ নির্ভর। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাংক ব্যবস্থায় থেকে ঋণ যাবে কিনা, কারণ কিছুক্ষণ আগেই আপনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের যে এই বছরের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সরকারের ঋণ নেয়ার, সেই লক্ষ্যমাত্রা কিন্তু 6 মাস আগেই এই পূরণ হয়ে গেছে, এবং আমরা লক্ষ্য করেছি যে বিনিয়োগ পরিস্থিতি জিডিপির তুলনায় স্থবির আছে, তার মানে তারল্যের একটা সংকট আমরা লক্ষ্য করেছি। সেই পরিস্থিতিতে এবং যখন সংকট আসে তখন কিন্তু ব্যাংক থেকে ঋণ নেয়ার পরিমাণ এমনি সরবরাহ কমে যায়, কারণ গতবার লক্ষ্য করেছি যে 6 মাসের যদি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান দেখেন, লক্ষ্য ছিল ঋণ প্রবাহ বাড়ানো 16.38%, কিন্তু হয়েছে 13%। তাহলে হচ্ছে কি আপনার তাহলে সরাসরি ব্যাংক কখনো ঋণ দেবে না, কিন্তু আরো দেবে না হচ্ছে কাদেরকে, ক্ষুদ্র এবং
ক্ষুদ্র এবং প্রান্তিক প্রতিষ্ঠানকে কেন দেবে না? কারণ হচ্ছে যে ঋণ দেওয়ার জন্য যে আপনার ব্যয় যদি সমহারে সুদ হার ধরা হয়, তাহলে কিন্তু সবার কাছে এই ক্ষুদ্র ঋণ যদি আপনি দিতে চান বা হচ্ছে যে এদেরকে দিতে চান, তাহলে ব্যাংক ঋণ দিতে উৎসাহিত হবে না। কারণ হচ্ছে যে এদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যয় অনেক বেশি। রাইট। জি। যার ফলে আমাদেরকে চিন্তা করতে হবে হচ্ছে যে নতুন ধরনের আসলে অর্থনৈতিক কাঠামো কি হতে পারে, সেটা নিয়ে আমি জি। পরবর্তী পর্যায়ে জাস্ট আলোচনা করতে জাস্ট পারি এবং টাকার উৎস জাস্ট থেকে আমি আসবে। আমি আমি ডক্টর পারভেজ ইমদাদের কাছে যাওয়ার আগে জাস্ট আপনি 30 সেকেন্ডস আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন। এবং খাদ্য নিরাপত্তার কথা ডক্টর পারভেজ ইমদাদ বলছিলেন, আমরা জানি যে আমাদের সামনে বড় মৌসুম, ধান কাটার মৌসুম, এবং এই সময়টাতে কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না, সেটা একটা সংকট। দ্বিতীয়ত যে সার্বিক লকডাউনের জন্য আরেকটা সংকট তৈরি হয়েছে। আমি আমি একটু বুঝতে চাই যে এই সময়টাতে, এবং ধানের দাম নিয়ে মাঝে মধ্যেই বাংলাদেশে কথাবার্তা হয়, আপনি কি সরকারকে যদি এইরকম একটা পরামর্শ দেয়া যায় কিনা যে সরকার সমস্ত ধান কিনে নেবে এবং কিনে নিয়ে আমাদের আভ্যন্তরীণ চাহিদা মেটাবার পাশাপাশি, কারণ বিশ্বের অনেক দেশই এবার খাদ্যের সংকট, চালের সংকট তৈরি হতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ যদি মনে করে বাংলাদেশ নিজস্ব চাহিদা পূরণ করে সেটি রপ্তানির উদ্যোগও নিতে পারে। সো একটা ম্যাসিভ ড্রাইভ বাংলাদেশ সরকারের দেওয়া উচিত কিনা ধান কেনার ব্যাপারে, জাস্ট আপনি 30 সেকেন্ডসে বা 15 সেকেন্ডসে আপনার কি ধারণা? আপনার সাথে আমি একমত যে বাংলাদেশের খাদ্য ওই ওই অঞ্চল থেকে কিনতে হবে এবং ওই অঞ্চলের মধ্যে বিতরণ করতে হবে। এবং সেক্ষেত্রে আপনার বিভিন্ন প্রশাসনের যেমন অংশগ্রহণ করতে পারে, আবার হচ্ছে যে সিভিল মানে কি বলে আপনার সামরিক বাহিনীকেও আপনার এর মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, ইন এইড টু সিভিল পাওয়ার, যে ওইখান থেকে কিনবে, কেনার পরে ওইখানকার মানুষের মধ্যে সেটা বিতরিত হবে এবং যার যে এলাকায় উদ্বৃত্ত থাকবে সেইটি জমা থাকবে, যাতে ভবিষ্যতে না কিনতে হয়। অবশ্যই কেনা দরকার, কারণ এই বড় মৌসুম হচ্ছে সবচেয়ে বড় মৌসুম, জি জি, বেশি ধন্যবাদ মাত্রা ধান হয়। ডক্টর পারভেজ ইমদাদ। ধন্যবাদ। যে আমি খুব সংক্ষেপে এই কয়েকটি বিষয়ের উপর অগ্রাধিকার দেব। এখন আমাদের যেটা একটা হচ্ছে নাম্বার 1, খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে চাহিদা অনুযায়ী সরবরাহ, প্রাপ্যতা ও সুষ্ঠু বিতরণ, এটা খুব ক্লোজলি মনিটর করে এটা এনশিওর করতে হবে। কোথাও কোনো অঞ্চলে বা কোনো জনগোষ্ঠীর কোনো কারোর কাছে যেন খাদ্যের অপ্রতুলতা বা সরবরাহের মাধ্যমে হোক বা প্রাপ্যতার দিক থেকে হোক, খাদ্য যেন সবসময় অ্যাক্সেস টু ফুডটা যেন থাকে। তো খাদ্য নিরাপত্তার যে সামগ্রিক দিকগুলো আছে সেদিকে সরকার আই এম শিওর খেয়াল করছেন, তবে সেদিকটাকে আরো বেশি দৃষ্টি দেওয়া আবশ্যক। এটা শুধু এখন বলি না, এটা শর্ট টার্ম থেকে মিডিয়াম টার্মের জন্য, কারণ করোনার পরে যে ইফেক্টটা হবে তখন আমাদের খাদ্যের দিকে বেশি, খাদ্য নিরাপত্তার দিকে বেশি করে জোর দিতে হবে। 2, ক্যাশ রিলিফ যেটার ব্যবস্থা করা হয়েছে, এটা ভালো একটা উদ্যোগ এবং ক্যাশ রিলিফ শুড কন্টিনিউ। বিশেষ করে যারা টার্গেট গ্রুপের বাইরেও যারা আছে, যারা এখনো কোনো সাহায্যের আয়তায় আসে নাই, আপনি যে প্রশ্নটা করলেন যে প্যাকেজের বাইরে যারা আছে তাদেরকেও রিচ আউট করার একটা মেকানিজম নিশ্চয়ই, এবং যেটা এখন সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে বের করবে কারা কারা আরো জনগোষ্ঠীর কোন কোন সেগমেন্ট যে কর্মহীন আছেন, তাদের ক্যাশ রিসোর্স দরকার, নগদ টাকা। এতে শর্ট টার্মে কোনো মুদ্রাস্ফীতির কোনো আশঙ্কা নেই। 2, 3, সেফটি নেট যেটা আছে, এটা আমি আশা করি আগামী বাজেটে আরো প্রসারিত হবে এবং সুদৃঢ় করা হবে, এবং সেফটি নেটটা মাননীয় প্রধানমন্ত্রী যেই ইনসেন্টিভ গুলা দিয়েছেন সেই ভিত্তিতে আরো স্ট্রেংথেন করা হবে। 4, যে এখন ফিসক্যাল ডেফিসিটটা অ্যাভয়েড করতে হবে এবং কোন রকমের আমি যেটা বলতে চাচ্ছি যে লকডাউনটা উঠলে পরে আবার এক্সপেনশনারি সম্প্রসারিত ফিসক্যাল পলিসি কম্বাইন করতে হবে মনিটারি অপশনস গুলো, মনিটারি মানে স্টিমুলাস যেটা আমরা বললাম যে একটু আগে, যাতে ক্রেডিটটা সাধারণ মানুষের, যাতে অর্থের প্রতি অ্যাক্সেস, ক্রেডিটের প্রতি অ্যাক্সেস, ক্রেডিট প্রাপ্যতা সেটা যেন অব্যাহত থাকে। এবার আমি গ্রোথের ব্যাপারে একটি যেটা আমি বলতে যাচ্ছি যে বিশ্বব্যাংক আশঙ্কা প্রকাশ করেছে যে প্রবৃদ্ধি এবার 2 থেকে 3 এর মধ্যে থাকবে, 2% থেকে 3%।
প্রবৃদ্ধি বাড়াটা একটা দেশের সামগ্রিক উন্নয়নের একটা বড় একটা যে কথাটা আমি একদিন বলছিলাম, দ্য কেক মাস্ট দ্য সাইজ অফ দ্য কেক মাস্ট বি এনলার্জ, দ্যাটস ফাইন। কিন্তু প্রবৃদ্ধি এখন ইট উড বি এ বিট আর্লি টু সে প্রবৃদ্ধি কত হবে আমাদের এবার। আমি এই ব্যাপারে এখন কিছু বলতে যাচ্ছি না, তবে আমার মনে হয় না যে এত কম হবে। সরকার বলেছে মানে আরেকটু বেশি হবে, আমরা দেখতে পারবো সেদিক থেকে। তবে প্রবৃদ্ধি যদি আমাদের যে অবস্থাতেই যেরকমই থাক, এর মধ্যে দিয়ে আমরা যে স্টিমুলাস প্যাকেজগুলো যদি আমরা ইফেক্টিভলি চালাতে পারি, মানুষের কাছে রিচ আউট করতে পারি রিসোর্সেস, এবং যথাযথ মানে মনিটরিং এর মাধ্যমে রিসোর্সেস এর যে মানে আমাদের সম্পদের যেটা মানে ব্যবহার হবে বা হচ্ছে, সেটা আমরা ইনশিওর করতে পারি। আরেকটা হলো প্রবৃদ্ধি ধরেন যদি এফেক্টেড হয়ও, এটা শর্ট টার্ম থেকে মিডিয়াম টার্ম পর্যন্ত হবে, তারপরে আবার প্রবৃদ্ধি ফেরত আসবে। কারণ বাংলাদেশের অর্থনৈতিক ভিতটা মোটামুটি বেশ উল্লেখযোগ্য পর্যায়ে এসছে, এবং আমার মনে হয় যে এতে কোনো শঙ্কার কারণ নেই যে আমরা মিডিয়াম টার্মের বাইরে আমরা আমার প্রবৃদ্ধির আমাদের মানে এরকম যেটা যদি কম হয়ও তার চেয়ে কোনো কম 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 হবে। তবে প্রবৃদ্ধি ধরে রাখতে এবং এগিয়ে নিতে সাথে সাথে আগামী বছরগুলোতে, বিশেষ করে আগামী 2 থেকে 3 বছর ফিসক্যাল এবং মনিটারি সাপোর্টিভ ইনসেন্টিভ গুলো অবশ্যই রাখাটা উচিত। আরেকটা কথা আমি বলতে চাচ্ছিলাম যে এইবার বাজেটটা আমি মনে করি যে বার্ষিক বাজেট হিসেবে তো আছেই, বাজেট ইজ এন অ্যানুয়াল এক্সারসাইজ। 2 বছরের একটা বাজেট ফ্রেমওয়ার্ক বা 2 থেকে 3 বছরের একটা মিড টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক, যেটার সঙ্গে যে 5 ইয়ার প্ল্যান যে হচ্ছে এখন, যে সরকার 5 ইয়ার প্ল্যানটা হাত দিয়েছে করছেন নিয়ে আলোচনা হচ্ছে, 5 ইয়ার প্ল্যানেও গ্রোথের মানে ট্র্যাজেক্টরিটা কেমন হবে, প্রবৃদ্ধির ট্র্যাজেক্টরি আগামী 5 বছরে কেমন হবে এবং সেক্টরগুলোর অবদান কেমন হবে, এটি নতুন করে ভাববার আমাদের সময় এসছে ডিউ টু দ্য ইফেক্ট অফ মানে করোনা। তো এখন সেদিক থেকে একটা সামঞ্জস্যপূর্ণ প্ল্যানে আমরা যা বলবো, বাজেটে যা আমরা দেব, তার মধ্যে এমন সমন্বয় থাকতে হবে। গ্রোথ আছে একদিকে, কিন্তু মানুষের যাতে উপকার হয়, মানুষ যাতে প্রোগ্রামগুলোর বেনিফিটটা পায়, সেটা এনশিওর করলে গ্রোথ কমলেও আমাদের কোনো অসুবিধা হবে না। জি, ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর, আমরা শেষের দিকে এবং বাজেট নিয়ে আমি আলোচনাটা করতে চাইছিলাম যে বাজেটে আসলে এবারকার বাজেট কেমন হবে আমরা কেউই জানি না, এবং কি হওয়া উচিত সেটি একটি প্রশ্ন। অন্যান্যবার বাজেটে হয়তো স্টেক হোল্ডারদের সঙ্গে কিছু আলোচনা হয়, আপনাদের মতো অর্থনীতিবিদদের ডেকে অর্থমন্ত্রী অনেক সময় মত বিনিময় করেন। এবার সেরকম কোনো সুযোগও তেমন হচ্ছে কিনা আমি জানি না, করা হচ্ছে কিনা কিছু, সব মিলিয়ে একটু ছোট্ট করে যদি বলেন। জি জি, আমরা আসলে আমি যেটা প্রথম থেকেই বলেছি যে 3 বছর মেয়াদি আপনার পরিকল্পনা করতে হবে, এবং সেখানে প্রথম দেখাতে হবে যেটা আমাদের এইবারের পরিস্থিতি বলছে যে স্বাস্থ্য খাতে আমাদের জিডিপির 1%-এরও নিচে ব্যয় হচ্ছে, তাহলে একটা বড় রকমের উল্লম্ফন ঘটাতে হবে, এবং সেটা আমাদের হিসেবে হচ্ছে যে 5 থেকে 6% ও জিডিপির স্বাস্থ্য খাতে ব্যয় করতে হবে, যাতে প্রত্যেকটা মানুষের জন্য যেমন জাতীয় পরিচয়পত্র আছে তেমনি জাতীয় স্বাস্থ্য কার্ড থাকতে হবে। তৃতীয় বিষয় আমাদেরকে সেটার সাথেই শিক্ষায়, কারণ হচ্ছে যে পুরো পরিকল্পনার লক্ষ্য হতে হবে হচ্ছে কর্মসংস্থান, শুধু কর্মসংস্থান এবং বেকারত্ব কমানো, এবং হচ্ছে যে দারিদ্র নতুন যাতে তৈরি না হয়, সেই জন্য শিক্ষার মাধ্যমে দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেও বড় রকমের, যেটা খুবই অবহেলিত ছিল স্বাস্থ্য এবং শিক্ষা খাত, সেইখানে বড় রকমের উল্লম্ফন ঘটাতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে সেটি হচ্ছে যে আমাদের সামাজিক নিরাপত্তা যে জালগুলো আছে সেগুলো অপর্যাপ্ত, সব জায়গায় যায় না, এবং সেগুলোর জন্য আমাদের জীবন চক্র ভিত্তিক সামাজিক নিরাপত্তা, অর্থাৎ শিশুর জন্য লাগবে, বয়স্কর জন্য লাগবে, যুবকের জন্য লাগবে, নারীর জন্য লাগবে। সেই জন্য আমরা একটা হিসেব করেছি এবং সেটা পত্রিকাও দিয়েছি, সেখানে আমরা দেখেছি যে যদি মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপির যদি 7% ব্যয় করা হয়, তাহলে আমরা একটা শুরুতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করতে পারবো। তৃতীয় বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যে গুণক প্রভাব সৃষ্টিকারী এবং আপনার অ্যাক্সিলারেটরের প্রভাব সৃষ্টিকারী খাতেই ব্যয় করতে হবে। আপনি যদি সরকারি টাকা যার ক্যাপাসিটি চার্জ বাবদ ব্যয় করেন, ভর্তুকি দেন, তাহলে সেটা হবে না। এই রকম অনেক জায়গায় আছে যেখানে ব্যয়গুলো শোক না করে আমাদের আসলে যারা গুণক প্রভাব তৈরি করতে পারবে সেরকম।
আর 4 হচ্ছে যে আমি মনে করি যেহেতু পুনরুদ্ধার করতে হবে, সেই জন্য আমাদেরকে মিশন, কতগুলো মিশন ফান্ড তৈরি করতে হবে। একটা মিশন ফান্ড হচ্ছে আমাদের গার্মেন্টস দেখিয়েছে যে আপনার আমাদের অর্থনীতিটা কত এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে, তেমনি একই কায়দায় কৃষিতেও আমরা লক্ষ্য করেছি যে সবকিছু আমরা ধানের উপর নির্ভর করছি। তাহলে বহুমুখীকরণ একটা ম্যাচিং ফান্ড করতে হবে। দ্বিতীয় আমি মনে করি সেটি হচ্ছে যে আপনার এইখানে পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি যে ঢাকার উপর কেন্দ্রিকতা এবং বিভিন্ন শহরে অঞ্চলে আপনার আর কোন রকম গ্রোথ সেন্টার গড়ে ওঠেনি। আমার সেই জন্য প্রস্তাব হচ্ছে যে একটা জাতীয় সমন্বয় কাঠামোগত এবং শিল্পায়ন কর্মসূচি নিতে হবে, কারণ শিল্প সেইখানে একটা ফান্ড করতে হবে। এবং তৃতীয় হচ্ছে যে এই কোভিড আমাদের দেখাচ্ছে যে আমাদের যে বর্তমান যে কৌশল সেটা আসলে টেকসই নয়, সেই জন্য আমাদেরকে গ্রিন ইন্ডাস্ট্রিয়াল ফান্ড একটা করতে হবে। এখন আপনি প্রশ্ন করবেন যে আমরা কোত্থেকে টাকা পাবো। আমরা তো জানি যে কর, যেটা সাধারণত কর এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং অর্থনীতির পুনরুজ্জীবিত হয় সাধারণত আমাদের শেষ কোয়ার্টারে, অর্থাৎ কিন্তু সেই সময় আমাদের বন্ধ আছে, ইতিমধ্যেই করের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তারপরে হচ্ছে যে যে আপনার যে সমস্ত দেশে আমাদের এক্সপোর্ট করা হয়, যদি খেয়াল করেন সবচেয়ে 10-এর উপরে যারা আছে যে সমস্ত দেশ, সেখানেই আমাদের এক্সপোর্টের 67% আছে। তাহলে সেখান থেকেও আয় কমে যাবে। আমাদের ইম্পোর্ট কমে গেছে, ইম্পোর্ট ডিউটিও তো একটা বড় অংশ, কাস্টম ডিউটি সেটাও কমে গেছে। তাহলে আয়টা হবে কোত্থেকে? আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে আসলে আপনার আমরা এতদিন ধরে যে দুটো সূত্র মেনটেন করতাম, এই সূত্র দুটোকে বর্জন করতে হবে। প্রথম সূত্র ছিল হচ্ছে যে বাজেটের 5% ও আপনার ঘাটতি। দ্বিতীয় সূত্র ছিল হচ্ছে যে মূল্যস্ফীতিকে টার্গেট করে সেন্ট্রাল ব্যাংকের অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের নীতি, এই দুটোই বর্জন করতে হবে। এগুলো আসলে কোনোটাই হচ্ছে পৃথিবীর কোথাও ঠিক মতো কাজ করেনি। তা আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে আপনার আর চিন্তা করতে হবে যে টাকাটা গুণক প্রভাব তৈরি করছে না কিনা এবং মিশন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আপনি টাকা কোত্থেকে পাবেন এই পরিস্থিতিতে? টাকা আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংক থেকেই আনতে হবে। কারণ হচ্ছে যে টাকা আসে অভ্যন্তরীণ খাত থেকে আবার বহিস্থ খাত থেকে। যদি বহিস্থ খাত থেকেও যেটা করতে হবে, যেখানে হচ্ছে যে আমাদের এখন ইতিমধ্যেই কিন্তু সুদ পরিশোধ হচ্ছে 1 নম্বর খাত, তাহলে দেখতে হবে যে দীর্ঘমেয়াদী আপনার সুদ দেওয়া যায় অথবা সেটা একেবারেই অনুদানের সমান এবং সেটার কস্টটা কম, সেই রকম বিবেচনা করলে আমাদের সামনে কিন্তু কিন্তু বহিস্থ খাতে মানে এক্সটার্নাল সোর্স থেকে আপনি খুব বেশি যে পাবেন বা সেরকম প্রেডিক্ট করার কিন্তু খুব সুযোগ আছে বলে মনে হয় আপনার? আমি তা বলছি না, আমি বলছি সেই জন্যই আপনি ঠিক মতো প্রশ্নটা করেছেন, যেটি হচ্ছে যে তার মানে হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের বড় রকমের ভূমিকা রাখতে হবে। এবং আমরা লক্ষ্য করেছি যে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক তার জন্মের পরে যে পরিমাণ টাকা দেয়নি সেটা সে রেকর্ড তৈরি করেছে। তার মানে হচ্ছে যে সরকারকে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিতে হবে। প্রশ্ন হচ্ছে যে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা নিতে পারে, সে প্রয়োজন হলে মুদ্রা ছাপাতে হবে এবং সেটাই কিন্তু এখন সহজতর পথ। এবং অনেকেই মনে করেন যে এর ফলে আসলে মূল্যস্ফীতি হবে না, যেখানে হচ্ছে যে কনজাম্পশন স্পেন্ডিং অর্থাৎ ভোক্তা খরচ এত নিম্নমুখী থাকে, তাকে অতি দ্রুততার সাথে আপনার মূল্যস্ফীতি হবে না। কিন্তু যখনই মূল্যস্ফীতির সুযোগ আসবে তখনই কিন্তু সরকারকে এসে আবার আরেক পদ্ধতিতে যেতে হবে। থ্যাংক ইউ ডক্টর পারভেজ ইমদাদ। জি, আমি মনে করি এবার বাজেটে অগ্রাধিকার হিসেবে খাতগুলোকে এইভাবেই করা উচিত। 1 নম্বর স্বাস্থ্য, 2 সামাজিক নিরাপত্তা, 3 শিক্ষা ও মানে কারিগরি এবং পেশাগত দক্ষতা উন্নয়ন, শিক্ষার সঙ্গে সেটাকে সম্পৃক্ত করতে হবে, 4 অবকাঠামো, 5 কৃষি। না, একটা খাতে অগ্রাধিকার কোনো বছর বেশি থাকা মানে আবার পরের বছর কম হওয়া, এটা হয়তো সবসময় ঠিক প্রাসঙ্গিক হলেও ওটা দেখতে হবে যে কয় বছর আমি কয়েকটা সাবসিকুয়েন্ট বাজেটে আমি কোন খাতকে অগ্রাধিকার দেব। মানে আমার বাজেট ফ্রেমওয়ার্কটা এখন আর 1 বছরের একটা এক্সারসাইজ হলেও আমাকে একটা মিডিয়াম টার্ম মানে পার্সপেক্টিভে চিন্তা করতে হবে। কোনো বছর কোনো খাতে অগ্রাধিকার দেওয়া আর অন্য বছর কমিয়ে দেওয়া, সেটার ক্ষেত্রে ওই খাতের ইফেক্টিভিটি এফেক্টেড হচ্ছে কিনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন স্বাস্থ্যের আমরা এবার যে আমাদের যে অভিজ্ঞতাটা হলো, স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের অ্যালোকেশন মানে বাড়াতে হবে এবং
এই প্রত্যেকটা ক্ষেত্রে শুধু অ্যালোকেশন না, বাজেটের যথাযথ বাস্তবায়ন এবং এটার ইফেক্টিভ ইউটিলাইজেশন, ওটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা বার্ষিক উন্নয়ন কার্যক্রমে যাতে ওই তড়িঘড়ি করে শেষ অংশে যাতে স্পেন্ড না হয়, সারা বছর যাতে একটা এফিসিয়েন্ট ওয়েতে ইমপ্লিমেন্টেশন হয় প্রজেক্টগুলো, সেটা এনশিওর করতে হবে। এই প্রসঙ্গে জলিল সাহেব আমি একটা কথা বলি, আমাদের ইকোনমির দুটো শক্তি আছে, সেটা একটা আপনি যদি দেখেন, আপনি বলছিলেন একটু আগে বোধহয় এই ব্যাপারে, একটা হলো দেখেন আমাদের টোটাল বৈদেশিক সাহায্য যা আমরা পাই তা কিন্তু 3 to 4% অফ দ্য জিডিপি। তো এই যদি দ্যাট মিনস আমরা আমাদের যা রিসোর্স আছে সেদিকে আমরা উই আর ডুইং ফেয়ারলি ওয়েল, আমরা ভালো করছি। তবে আমি যে একটু আগে বললাম যে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর জাতিসংঘের উচিত মানে তাদের সজাগ করিয়ে দেওয়া, আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায় যে উন্নয়নশীল দেশদেরকে আরো বেশি করে সহায়তা দেওয়া। এর জন্য এটা এবার এনফোর্স করার মতো, এবার যে করোনা থেকে যে অবস্থা হলো তা থেকে এই জিনিসটা এটা জাতিসংঘের উপরে দায়িত্ব আরো বর্তায়, এটা এনশিওর করা। 3 নম্বর আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের একটা শক্তি হলো যে আমাদের ডেট বার্ডেন কিন্তু আমরা কন্ট্রোলে রেখেছি। জিডিপির 5% আমাদের ডেট বার্ডেন, ঋণের ভার কিন্তু আমরা এক্সিড করতে দেই নাই, এটা একটা দিক। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে চাচ্ছি যে আমি আগেও একটা আলোচনায় বলেছিলাম যে বাজেট যদি আমরা সময় কয়েকটা বাজেটের কথাই চিন্তা করি, জি পারফরমেন্স বেসড একটা অ্যাপ্রোচ আছে, আরেকটা হচ্ছে রেজাল্টস বেসড। এখন যেরকম একটা আমার ক্রিটিক্যাল টাইম, পারফরমেন্স বেসডটা হয়তো অতটা ইয়ে না হবে না, কিন্তু রেজাল্টস বেসড ডিজাইন মনিটরিং ফ্রেমওয়ার্কটা এইবার বাজেটে এবং মিড টার্ম যদি একটা মিড টার্ম ফ্রেমওয়ার্ক হয়, ডিজাইন মনিটরিং ফ্রেমওয়ার্কের আয়তায় মানে রেজাল্টস ফ্রেমওয়ার্কের উপরে যথাযথ জোর দিতে হবে। জি আরেকটা আমি যে কথা বলতে শেষ চাচ্ছি যে করতে হবে। জি শেষ করছি, যে সেটা হচ্ছে যে কনসালটেশন প্রক্রিয়া আমরা অ্যাকচুয়ালি আমার এই প্রসঙ্গে বলতে চাই 1996 সনে শাহ এম এস কিবরিয়া সাহেব যখন অর্থমন্ত্রী, আমি ওনার সঙ্গে কাজ করছিলাম, আমাদের মাননীয় মানে অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনার নেতৃত্বে তখন আমরা মানে কনসালটেশন এটা মানে শুরু হয় প্রসেসটা। এই প্রসেসটা যাতে আরো জোরদার হয় এবং বিভিন্ন স্টেক হোল্ডার, আমি মনে করি যে মানে কনসালটেটিভ কমিটি করে বিভিন্ন এক্সপার্ট এবং স্টেক হোল্ডারদের ভিউটা আরো বেশি করে নেওয়া দরকার, এবং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিগুলোও এবার এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়দেরকে যাতে অ্যাডভাইস করতে পারে এবং ইফেক্টিভলি সহায়তা করতে পারে সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডক্টর পারভেজ ইমদাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বিশ্ব বাস্তবতায় বাংলাদেশের বিষয় আসে নিয়ে আলোচনা করছিলেন দুজন অর্থনীতিবিদ, এবং ডক্টর তিতুমীর যেখান থেকে শুরু করেছিলেন যে কোভিড-19 মোকাবেলার জন্য সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে যে নিবিড় পরিচর্যা কেন্দ্র, সেটির অপ্রতুলতা এবং সেটির সক্ষমতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। কাজে এই দিকটাতে মনোযোগ দেওয়া দরকার, টেস্টের সংখ্যা আরও বাড়ানো দরকার, যেটি ডক্টর পারভেজ ইমদাদও বলছিলেন, সেটি একটি বড় সংকট। এবং সামনের দিকে যে সংকটগুলো, অর্থনৈতিক সংকটের মধ্যে খাদ্য নিরাপত্তার ইস্যুটি, কর্মসংস্থান, সেই জায়গাগুলোতে কিভাবে অ্যাড্রেস করা হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর পারভেজ ইমদাদ বলছিলেন যে এবারকার বাজেটটি তিনি মনে করেন 1.5 থেকে 2 বছরের মেয়াদি একটি বাজেট করা দরকার, সেরকম একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করানো দরকার। বর্তমান বাস্তবতায় ডক্টর তিতুমীর মনে করেন 3 বছর মেয়াদি একটি পরিকল্পনা এখনই নেওয়া দরকার। এবং ডক্টর তিতুমীর আরও কিছু বিষয় যুক্ত করছিলেন যে আমাদের জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি যেটি আছে এখন, জাতীয় স্বাস্থ্য কার্ড একটা খুবই জরুরি, গ্রিন ইন্ডাস্ট্রিয়াল ফান্ড জরুরি, সেটি তিনি মনে করেন খুবই নিশ্চিত করা দরকার। ডক্টর পারভেজ ইমদাদ একই সঙ্গে মনে করেন যে আমাদের সক্ষমতা বাড়াবার পাশাপাশি জাতিসংঘের কাছে তার প্রত্যাশা যে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর একটা চাপ তৈরি করা, যে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য যেন তারা তাদের সহায়তার হারটা বাড়িয়ে দেন। সব মিলিয়ে এই সংকট মোকাবেলার জন্য আসলে আশু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখনই করা দরকার, এবং সেই সঙ্গে যারা এক্সপার্ট আছেন এইসব বিষয়ে তাদের সঙ্গে আমাদের নীতি নির্ধারকদের আলোচনায় বসা দরকার খুব দ্রুততার সঙ্গে। এবং এই সংকট মোকাবেলার জন্য নাগরিকদের যেটি এখন দরকার সেটি হচ্ছে যে ঘরে থাকা এবং ঘরে থাকা, এর কোনো বিকল্প নেই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।